বাচ্চারা যখন কেমিক্যালকে অসুস্থ পড়ছিল, আমরা তখন মাতাল শিশু মাতৃ ক্লিনিকে নিয়ে গেছিলাম। তো পরে ওরা আমাদেরকে আবার ট্রান্সফার করে আমার ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে, ওদের নাকি ইনস্ট্রুমেন্ট নাই। জরুরি চিকিৎসা সেবা দিতে ব্যর্থ বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ব্যবসায়ী মানসিকতাই কারণ। প্রাইভেট যেগুলো জিনিস আর যেটাই বলেন ব্যবসার বাইরে তো কোনোটাই না। অনিয়মের কথা জানা থাকলেও অসহায় স্বাস্থ্য অধিদপ্তর। বেসরকারি স্বাস্থ্য সেবা আইন যেটা 1982, যেটা ইমার্জেন্সি সার্ভিস থাকতে হবে, কিভাবে থাকবে এরকম কোনো কিছু কিন্তু বলা নেই, যার জন্য আমরা আইনগতভাবে তাদেরকে কিছু বলতে পারি। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে গান্ধী টাঙ্গাইল থেকে গ্রেফতার। গুলশান হামলায় জড়িত এই প্রথম জীবিত কেউ পুলিশ হেফাজতে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত। আখেরি মোনাজাত উপলক্ষে 21টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষের। মডেল ফার্মেসিতে মানসম্পন্ন ওষুধ সঠিক দামে কিনতে পেরে স্বস্তি সাধারণ মানুষের। হাতের নাগালে আনার তাগিদ, ছাড় না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং সারা দেশে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত জনজীবন। আরও কয়েকদিন থাকবে শৈত্যপ্রবাহ। রাজধানীর গুলশানে হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গত রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীরকে গ্রেফতারের মাধ্যমে হোলি আর্টিজান হামলার পরিকল্পনাকারীদের মধ্যে এই প্রথম কাউকে জীবিত গ্রেফতার করল পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর গ্রামের জাহাঙ্গীর আলম 90 জেএমবির অন্যতম প্রধান নেতা বলে দুপুরের ব্রিফিংয়ে জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। সে 90 জেএমবির কর্মী সংগ্রহ ও প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করত। গুলশান ও শোলাকিয়া হামলা ছাড়াও সারা দেশের মোট 22টি হত্যা ও হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ছিল জাহাঙ্গীর আলম। হোলি আর্টিজান হামলার পরে গ্রেফতার জঙ্গিদের কাছ থেকে জাহাঙ্গীর আলমের নাম জানতে পারে পুলিশ। অন্যান্য জঙ্গি নেতাদের মতো সেও একাধিক ছদ্মনাম ব্যবহার করত। প্রকৃত নাম জাহাঙ্গীর আলম হলেও দলের মধ্যে রাজীব গান্ধী নামেও পরিচিত ছিল সে। তাকে গ্রেফতারের মাধ্যমে গুলশান হামলা মামলা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সেই মূলত হোলি আর্টিজানে এখন পর্যন্ত এই ঘটনার সাথে মানে অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে জীবিত এই প্রথম গ্রেফতার আমাদের। সেই দিক থেকে সে এই মামলার তদন্তের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতেও আসলে তাকে গ্রেপ্তার করাটা আমাদের জন্য মানে খুবই প্রয়োজনীয় ছিল। জাপানি নাগরিক হোসিও কুনিও হত্যা সে অন্যতম পরিকল্পনাকারী, টাঙ্গাইলের দর্জি নিখিল হত্যা, পাবনার পুরোহিত নিরঞ্জন পাণ্ডে হত্যা, রংপুরের মাজারের খাদেম রহমত আলী হত্যা, কুষ্টিয়ার হোমিও ডাক্তার সানাউর হত্যা, পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা সহ মোট 22টি হত্যা কিংবা হত্যা প্রচেষ্টার কথা ইতোমধ্যে সে স্বীকার করেছে। তো তাকে আমরা আজ হোলি আর্টিজানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড চাইব। রিমান্ডে পেলে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই মামলার তদন্ত কাজ আমরা অনেকটাই গুছিয়ে আনতে পারবো। পাশাপাশি এই ঘটনার সাথে যারা এখনো ধরা পড়েনি কিংবা নিহত হয়নি তাদের সম্পর্কে আমরা তথ্য পাবো বলে আমরা আশা করছি। গুলশানে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী অনেকদিন ধরেই নজরদারিতে ছিল জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রামকৃষ্ণ মিশনে এক আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, জঙ্গি অর্থায়নে সম্পৃক্ত দেশি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা হচ্ছে। জঙ্গি কিংবা মানুষ হত্যা করার উদ্যোগ নিচ্ছে কিংবা যারা ষড়যন্ত্র করছে সবগুলোকে আমরা টার্গেট নিয়ে আমরা কাজ করছি। তা রাজীব গান্ধী
কে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। রাজীব গান্ধী আমাদের হাতে, আমাদের গোয়েন্দাদের নির্দেশ অনুযায়ী আমরা তাকে পেয়েছি। জঙ্গি অর্থায়নের কথা বলছেন, এটা নিয়ে আমরা কাজ করছি। শুধু আমরা নয়, সারা বিশ্বে এটা কাজ করছে। আমাদের ব্যাংকগুলো, আমাদের যেখানে অর্থ লেনদেন হয়, সবগুলোতে আমরা নজর দিচ্ছি যে কারা কিভাবে এই অর্থ লেনদেন হয়। উচ্চ আদালতের নির্দেশের পরও গুরুতর আহত রোগীদের জরুরি চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছে রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। পর্যাপ্ত সরঞ্জাম, যোগ্য চিকিৎসা কর্মী ও অভিজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীরা পড়ছেন বিপাকে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অনিয়মের কথা জানা থাকলেও আইনের মার প্যাঁচে তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তারিকুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। এই বাচ্চারা যখন কেমিক্যালকে অসুস্থ পড়ছিল, আমরা তখন মাতালে শিশু মাতৃ ক্লিনিকে নিয়ে গেছিলাম। তো পরে ওরা আমাদেরকে আবার ট্রান্সফার করে আমার ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে, ওদের নাকি ইনস্ট্রুমেন্ট নাই। এ ধরনের অভিযোগ নিত্যদিনের। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রাথমিক চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার চিত্র স্বাভাবিক ঘটনা। সবগুলো না হলেও রাজধানীর বেসরকারি হাসপাতালগুলো নামকাওয়াস্তে কিছু সরঞ্জামাদি আর মেডিসিন চিকিৎসক দিয়ে চালাচ্ছে জরুরি বিভাগ। আর রোগীদের গোপনীয়তা রক্ষা না করেই ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের সামনে বাধ্য হয়ে ডাক্তারকে দিতে হচ্ছে প্রাথমিক চিকিৎসা। আবার কোথাও জরুরি বিভাগের দেয়ালে সাঁটানো আছে চিকিৎসার পূর্বেই ডাক্তারের ফি জমা দেওয়ার নির্দেশনা। একটি জরুরি বিভাগে যা যা থাকা প্রয়োজন তার বেশিরভাগই থাকে না বেসরকারি হাসপাতালগুলোতে, যেগুলোর মধ্যে অন্যতম ইকুইপমেন্ট পার্ট, ইমার্জেন্সি মেডিসিন বাক্স, সিটি স্ক্যান অথবা এমআরআই এবং এক্স রে সুবিধা, যা নিজেদের হাসপাতালই থাকতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের অপারগতা ও ব্যবসায়ী মানসিকতার কারণেই মূলত তৎক্ষণাৎ চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে জরুরি চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের। প্রাইভেট যেগুলো জিনিস আর যেটাই বলেন, ব্যবসার বাইরে তো কোনোটাই না। তো আমি এখানে ইমার্জেন্সি বসতে চাই, সব জানি না নাকি মনে আমরা সব জানি, ইমার্জেন্সি বসতে মানে আমি সব জানি। আমরা এখানে হয় না, করানো হয় না। পাশে পপুলার আছে, আলোক আছে, আমরা যে রাস্তার মতো ওখান থেকে আর্জেন্ট যদি লাগে সিটি স্ক্যান মেমোরি সেটা করে নিয়েছি। তারা এখানে আসে আমাদের টাইম টু টাইম, প্রতি বছরই আমরা ঠিক করি। রিজাল্টের সাথে ভালো সম্পর্ক ভালো না। তারা আমার কোয়ালিটি তারা দেখে যে আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, যন্ত্রপাতি আছে কিনা তারা দেখে। আর এই জরুরি বিভাগের এসব অনিয়মের বিষয়ে কথা বলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালে যে জরুরি বিভাগগুলো আছে সেগুলো সবগুলো কতটুকু ইকুইপড সে বিষয়ে আসলে সন্দেহ আছে। ইমার্জেন্সি গুলোর অনেক সময় ইমার্জেন্সি অবস্থা থাকে, এই বিষয়ে আসলে আমাদের সচেতনতা হওয়া অনেক বেশি জরুরি এবং এই বিষয়ে পর্যাপ্ত জনবল তৈরি করা খুব বেশি দরকার। হাসপাতালগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না সে বিষয়ে যুক্তি দেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক। বেসরকারি স্বাস্থ্য সেবা আইন যেটা 1982, যেটা ইমার্জেন্সি সার্ভিস থাকতে হবে, কিভাবে থাকবে এরকম কোনো কিছু কিন্তু বলা নেই, যার জন্য আমরা আইনগতভাবে তাদেরকে কিছু বলতে পারতাম। কোনো রোগী যদি আসে তাকে জরুরি সেবা কিন্তু তাকে দিতে হবে, এটা কিন্তু নির্দেশনা আছে। তবে রুটিন মাফিক এসব হাসপাতালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। চিকিৎসা মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম একটি, আর এই চিকিৎসা সেবা নিয়ে যখন করা হয় ব্যবসা, তখন নিরুপায় হয়ে পড়েন সাধারণ মানুষ। সমস্যাগুলো নিয়ে বিশ্লেষকদের বিশ্লেষণ এবং গণমাধ্যমে উঠে আসার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ হতে পারে নাগরিক অধিকার নিশ্চিতের অন্যতম পন্থা, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে আজও টঙ্গীর তুরাগ তীরে চলছে ইবাদত বন্দেগী। তীব্র শীত উপেক্ষা করে দেশি বিদেশি লাখো ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পরপরই আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। ইজতেমা মাঠে মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে বিশ্ব মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও দেশি বিদেশি লাখ লাখ মুসলমানের ইবাদত বন্দেগী ও জিকির আজগারে মুখর টঙ্গী তুরাগ পাড়। ফজরের নামাজের পর শুরু হওয়া আম বয়ান চলে সকাল 9:30 পর্যন্ত। বয়ান করেন ভারতের মাওলানা মোহাম্মদ জামশেদ। তারপর 1 ঘন্টা বিরতি দিয়ে শুরু হয় খিত্তায় খিত্তায় ও দিনী আলোচনা। রোববার আখেরি মুনাজাত হওয়ায় ইজতেমার দ্বিতীয় দিনে মুসল্লির সংখ্যা কয়েক গুণ বেড়েছে। গতকালের থেকে আজকে শীত বেশি ছিল, তাতে করে কোনো সমস্যা নেই। দিনের রাস্তার জন্য আইছি আমরা। ভোর রাত্রে 3টার দিকে উঠছিলাম, তো ওইটাতে আজ নামাজ টামাজ পড়ছি, হাত পাও ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাস্তা আসলে আর সমস্যা কি, এটা তো মাইনে আসছি, কুরবানি করে আসছি। জীবনে একক তো নামাজ তো টঙ্গীর ময়দানে নামাজ আদা করছিলাম, শুধু তোমার
ভাইবার জন্য। দেশ বিদেশ থেকে আসা মুরব্বিরা ঈমান, আমল, আখলাক ও দ্বীনের উপর গুরুত্ব আরোপ করে বয়ান করেন। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা নিজেদের কৃতকর্মের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি পরিবারের সদস্য এবং দেশ ও বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় দোয়া করছেন। জীবনে অনেক উল্টাপাল্টা চলছি, কিন্তু এই ইজতেমা রসুল্লাহ যেন আল্লাহ আমাকে একবার নিষ্পাপ করে দেয়। দেশবাসীর জন্য, শান্তির জন্য, এবং আমরা মুসলমান যে যেখানে থাকি সবার শান্তির জন্য, সবাইকে যেন আল্লাহ শান্তি রাখে। हम लोग इसीलिए आया है इज्तिमा में, हमारा अल्लाह हमारे ऊपर राजी खुशी हो जाए और हमारा गुनाह माफ हो जाए। এদিকে বিশ্ব ইজতেমার আখিরি মুনাজাত উপলক্ষে মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে আজ মধ্যরাত থেকে টঙ্গীর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানান গাজীপুর পুলিশ সুপার। ভুগরা বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত, মিরের বাজার থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া রোড, এই রোডে আমরা জনগণের সুবিধার কথা চিন্তা করে যারা আসবেন আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতে, তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা এখানে গাড়ির চলাচল আমরা একটু নিষেধ করেছি। প্রথম পর্বের এই আয়োজনে দেশের 16টি জেলার পাশাপাশি 50টির বেশি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার খবর জানাতে ইজতেমা প্রাঙ্গণে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং ইজতেমা ময়দানের বাইরে আছেন মাহমুদ রাকিব। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, রাজু, মাত্র এখানে জোহরের নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ হলো, তো জোহরের নামাজের পরপরই আবার নতুন করে বয়ান শুরু হয়েছে। তো এখন যে বয়ানটি শুরু হয়েছে সেটি আসলে খুব সংক্ষিপ্ত বয়ান হবে, হয়তো বা আধা ঘন্টা 40 মিনিটের মতো বয়ান হবে, এবং এরপরে মুসল্লিদেরকে দুপুরের খাবারের জন্য বিরতি দেওয়া হবে, দুপুরের খাবারের বিরতির পর বিশ্রাম, এবং এরপরে আসরের নামাজের পর থেকে আবারও বয়ান শুরু হবে। তো এখানে কালকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটবে আপনি জানেন। তো আমরা দেখেছি যে আজকে সকাল থেকেও দলে দলে মুসল্লিরা আসছেন। সকাল থেকে আমরা আপনাদেরকে যেটা জানিয়েছিলাম সেটি হচ্ছে যে ইজতেমার যে মূল ময়দানটি রয়েছে 160 একরের মূল ময়দান, তার ভিতরেই সব মুসল্লিদের জায়গা হয়েছিল, বাইরে কোনো মুসল্লিকে অবস্থান নিতে হয়নি। তো এই মাত্র আমরা কিছুক্ষণ আগে থেকে দেখছি, অর্থাৎ দুপুরের 12টার পর থেকে দেখছি যে মুসল্লির সংখ্যা অনেক বেড়ে গেছে, এবং মুসল্লিরা কিন্তু মূল ময়দানের আশপাশে যে বিভিন্ন ফাঁকা জায়গা আছে সেখানে অস্থায়ী তাঁবু বানিয়ে সেসব জায়গাতেও তারা অবস্থান নিচ্ছেন। এবং যারা ইজতেমার আয়োজকরা আছেন তারা যেটি বলছেন যে আগামীকালকে আখিরি মোনাজাত শেষ হওয়া পর্যন্ত বা আখিরি মোনাজাত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মুসল্লিদের যে এই যে ইজতেমামুখী স্রোত সেটি কিন্তু আরো বেড়েই চলবে, তারা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আর এছাড়া আমরা সকাল থেকে যেটি এখানে যারা বলছিলাম আপনাদেরকে যে গতকাল থেকে এখানে নাম নিবন্ধন চলছিল যৌতুকবিহীন বিয়ের জন্য, আজকে এই জোহরের নামাজ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল নাম নিবন্ধন করার জন্য। তো নাম নিবন্ধিত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন হয়েছে। ইজতেমার আয়োজকরা জানিয়েছেন যে এই ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হলে পরে যে বিয়ের যে আনুষ্ঠানিকতা সেগুলো সারা হয় না, এবং যারা আত্মীয় স্বজন আছেন তারা হয়তো অনেকে অনুষ্ঠান থেকে বঞ্চিত হন। তো সে কারণে এখানে আজকে বিয়ে পড়ানো হবে না, বলা হয়েছে যে যেসব বিয়ের জন্য যারা নাম নিবন্ধন করেছিলেন তাদের জন্য দোয়া করা হবে, এবং তারা যেন পরবর্তীতে বাড়িতে গিয়ে নিজেদের পারিবারিকভাবে তারা বিয়ে করেন, সেই ধরনের সিদ্ধান্তই হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এই ইজতেমার আয়োজকরা। আর এছাড়া আপনি জানেন যে এই ইজতেমাকে যাতে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া যায় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। তবে আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এখানে কিন্তু এই ইজতেমার আয়োজকদের পক্ষ থেকে কিন্তু স্বেচ্ছাসেবীরা রয়েছেন। তারাও কিন্তু এখানে যারা মুসল্লিরা আছেন তাদের নানান ধরনের সমস্যা সেগুলো তারা দেখছেন এবং তাদেরকে সেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করছেন। আর ইজতেমার ময়দানে আমরা দেখেছি যে ঠান্ডার কারণে হয়তো কিছু বয়স্ক মুসল্লি তারা হয়তো ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তো আপনি জানেন যে ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু আশপাশে বেশ কটি অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়েছে, তো সেখান থেকে তারা স্বাস্থ্য সেবা নিয়েছেন, আমরা তেমনটাও দেখেছি। আর এছাড়া আর কোনো ধরনের সমস্যা নেই, সবকিছু মিলে নিরাপদে এবং নির্বিঘ্নে ইজতেমার কাজ এগিয়ে চলেছে। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। আপনি জানেন যে রাজু, ইজতেমার অপর প্রান্তে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব। হ্যাঁ রুমেল, আপনি বলছিলেন ইজতেমার ভিতরকার খবর। আমি যদি ইজতেমার বাহিরের যে অবস্থা বিরাজ করছে এখন তা বলি, পুরো ইজতেমা মাঠের চারপাশে আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে, এবং নতুন করে কিন্তু যেহেতু আগামীকাল
সকাল 10:30 থেকে 11টার মধ্যে আখেরি মোনাজাত হবার কথা রয়েছে। সে কারণে কিন্তু কোন কোন রাস্তা বন্ধ থাকবে সে বিষয়ে কথা বলেছিলেন এখানকার যিনি পুলিশ সুপার রয়েছেন হারুনুর রশিদ। তিনি মূলত জানিয়েছেন যে আগামীকাল আখেরি মোনাজাতের জন্য আব্দুল্লাহপুর থেকে এদিক গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে, যা শুরু হবে আজ মাঝরাত থেকে। এর বাইরে একইভাবে আব্দুল্লাহপুর থেকে এদিকে আশুলিয়া মোড় পর্যন্ত কিন্তু রাস্তা বন্ধ থাকার কথা বলেছেন, যেহেতু আগামীকাল আখেরি মোনাজাতে সব এলাকা জুড়ে সাধারণ মানুষের আগমন ঘটবেন এবং আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু আপনি দেখছেন ইতিমধ্যেই কিন্তু এদিকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আসছেন যারা ইজতেমা মাঠে প্রবেশ করছেন। তো বুঝতেই পারছেন যে ইজতেমার যে আখেরি মোনাজাত হবার কথা তার জন্য কিন্তু এখনই কিছু কিছু পরিবেশ তৈরি হচ্ছে। এছাড়া আমি আপনাকে আরো কয়েকটি তথ্য জানিয়ে দেই, আখেরি মোনাজাতের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে মোট 114টি ট্রেন কিন্তু আগামীকাল টঙ্গী রেল স্টেশনে এবং বিমানবন্দর এয়ারপোর্ট রেল স্টেশনেও থামবার কথা রয়েছে, যাতে তারা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে ইজতেমা মাঠে আসতে পারেন। এছাড়াও মোট 21টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে যারা আখেরি মোনাজাতে অংশ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেতে পারেন এবং 200টি বিআরটিসি বাসও রাখা হয়েছে যাতে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে সবার সুবিধা হয়। এর বাইরে আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে দিই, আগামীকাল আখেরি মোনাজাত কিন্তু পরিচালনা করবার কথা রয়েছে দিল্লি থেকে আসা মাওলানা সাদ, যিনি ইতিমধ্যেই গতকাল বাংলাদেশে এসেছেন। তার কিন্তু আগামীকাল আখেরি মোনাজাত পরিচালনা করবার কথা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এক কথা যদি আমরা বলি যে আখেরি মোনাজাত ভালোভাবে যাতে সম্পন্ন হয় তার জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ইজতেমার যারা কর্তৃপক্ষ আছেন অর্থাৎ তাবলিগ জামাতের মুরব্বী তারা কিন্তু সব ধরনের পরিস্থিতি নিয়েছেন এবং আখেরি মোনাজাত কেন্দ্র করে বা ইজতেমার প্রথম পর্বকে কেন্দ্র করে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীরও প্রায় 14,000 সদস্য কিন্তু নিয়োজিত আছেন মাঠের চারপাশ জুড়ে। এর বাইরে আপনি জানেন যে ওয়াচ টাওয়ার রয়েছে, এর বাইরে তুরাগ নদীতে বেশ কয়েকটি নদী পথেও কিন্তু বিভিন্ন অভিযান পরিচালনা করছে যাতে কোনো সমস্যা না হয়। সব মিলিয়ে বলতে পারি যে শান্তিপূর্ণভাবে কিন্তু ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ চলছে এবং আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে যার মাধ্যমে শেষ হবে। তো মোটামুটি আমার কাছ থেকে ইজতেমার এই ছিল সবশেষ খবর। রাজু, টঙ্গী থেকে আমাদের দুই সহকর্মী মাহমুদ রাকিব এবং খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন ইজতেমার খবর। দুপুরের সময়ে আরো থাকছে কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত 6, আহত অন্তত 30। সাভারে ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে নিহত। বিএনপিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র কখনোই সফল হবে না বলে মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় সুযোগ মতো রাজপথের আন্দোলনে আবারও সোচ্চার হবে জাতীয়তাবাদী দল। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই সরকার তার ফ্যাসিস্ট বাহিনী দিয়ে নির্মম অত্যাচার নির্যাতনে বিএনপিকে ধ্বংস করার জন্য কাজ করছে, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না। আন্দোলন করতে তো রাজপথে আসতেই হবে। আমরা রাজপথে আসছি, আমরা প্রতিবার রাজপথে আসছি, সময় মতো সুযোগ মতো আমরা অবশ্যই আবারও রাজপথে আসবো। নির্বাচন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির আলোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত বিএনপিকে ধৈর্য ধরারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এই বিষয়ে আলোচনার সুযোগ নাই, তো আলোচনা হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হচ্ছে এবং তিনি নির্বাচন কমিশন করবেন, নির্বাচন কমিশনে নির্বাচন পরিবেশ সৃষ্টি করবেন। এটা তো সরকারের দায়িত্ব না, নির্বাচন করে নির্বাচন কমিশন, দুনিয়া সব জায়গায় তাই করে, বাংলাদেশেও তাই হবে। বিএনপিকে আমি বলবো, আপনার ধৈর্য দেখিয়েছেন 1 বছর, আরো ধৈর্য দেখান, নির্বাচন পর্যন্ত ধৈর্য থাকুন এবং নির্বাচন অংশগ্রহণ করুন, এটা আমরা চাই এবং নির্বাচন হবে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই আমরা। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কুড়িগ্রামে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। শীতের কারণে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ। শনিবার সকালে জেলায় সর্বনিম্ন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। নিজেও বেড়া যায় না, বাচ্চা কাচ্চাকে নিয়ে বেড়া যায় না, খেতা কাপড়ের কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট, পথেই বেড়াও যায় না, গরু বাছুর ধরি যে ঘাস টাস খোয়াবো তাও হয় না। নীলফামারীতে কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। প্রচন্ড ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা। জেলায় সর্বনিম্ন 5.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে কুয়াশার মাত্রা কম হলেও বেড়েছে শীত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। যাত্রী এভাবে ঠান্ডার মধ্যে উঠতেছে না, আমাদেরও খুব কষ্ট হচ্ছে। কাজ করতে পারতেছি না, কুয়াশা, নানান কিছু, শীত বছর তো কেউ দিতেও আসে না। এদিকে রাজশাহীতে এবছরের মধ্যে সর্বনিম্ন 5.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বিভাগীয় আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়া আগামী 2-4 দিন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের জন্য একটু জনজীবনে একটু সমস্যা হচ্ছে। আকাশে মেঘ না থাকার কারণেই একটু শীতটাকে বেশি অনুভূতি মনে হচ্ছে। আর এই শীত থেকে এই ঠান্ডাটাকে আমরা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। এছাড়া রংপুর সহ বেশ কয়েকটি জেলায় শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 47তম সম্মেলনে প্রথমবারের মতো যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে 5 দিনের সফরের রোববার সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা জানান। এই আমন্ত্রণ একদিকে যেমন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী ভূমিকা ও অবস্থানকে প্রতিফলিত করে, অন্যদিকে তেমনি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব যে আজ তাকে বিশ্ব দরবারে এক অনন্য আসনে বসিয়েছে তারও ইঙ্গিত বহন করে। মাননীয় প্রধানমন্ত্রী পানি অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, তথ্য প্রযুক্তি এবং নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিভিন্ন প্লেনারি ও প্যানেল সেশনে অংশগ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও মরিশাসের রাষ্ট্রপতিদ্বয়, নরওয়ে, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও পেরুর প্রধানমন্ত্রী সমসাময়িক বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। 2024 সালের মধ্যেই টেকসই উন্নয়নের আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা পূরণ করবে বাংলাদেশ, এমন আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীতে এসডিজি বাস্তবায়নে পরিবেশ সংরক্ষণ নিয়ে বাপা আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন এসডিজি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক। যদিও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশবাদীরা। জুবাইর ফয়সালের রিপোর্ট। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশের ভারসাম্য সংরক্ষণে কতটুকু এগিয়েছে বাংলাদেশ, কিংবা পরিবেশ দূষণের কবল থেকে কতটুকু উদ্ধার হয়েছে এদেশের নদীনালা, এমন সব প্রশ্নের উত্তর খোঁজার সঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণেই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রাজধানীর খামারবাড়িতে আয়োজন করেছে 2 দিনের এই সম্মেলন। তার মধ্যেও বিশাল অংশ। এ সময় এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি নিয়ে সন্তোষ জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, লক্ষ্য পূরণ হবে 2024 সালেই। I project that Bangladesh should achieve the sustainable development goals by 2024. আমি ধারণা করছি বাংলাদেশ এসডিজির লক্ষ্য 2024 সালের আগেই পূরণ করবে। এটা শুধু কথার কথা না, আমরা অনেক কাজ করেছি। সাম্প্রতিক সময়ে আপনারা বাংলাদেশের আর্থসামাজিক চিত্র, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, মানুষের জীবনমান জরিপ করলেই এর সত্যতা পাবেন। সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হলেও প্রকল্পটির বিপক্ষে নিজেদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানান পরিবেশ আন্দোলনকারীরা। কয়লা সুন্দরবনের জন্য ক্ষতিকর এত বলা হচ্ছে, সারা দেশের মানুষ বলছে, কিন্তু আজ পর্যন্ত সেই জায়গার কোনো পরিবর্তন হয়। সেই জন্য সচেতনতা দরকার, সেই জন্য বুদ্ধি দিয়ে বোঝা দরকার, স্বার্থের বাইরে গিয়ে। রামপাল নিয়ে অনেক বিতর্ক, তারপরে সরকার কেন আছেন? যারা সিদ্ধান্ত নিয়েছে তারা কি ব্রিটিশ বেনিয়া? তারা কি পাকিস্তানের শাসক? তারা এই দেশের নাগরিক। আমি খুব দৃঢ় চিত্তে বলতে চাই, আমাদের সিদ্ধান্তে ভুল নাই। আসেন, লেট আস ডিসকাস। আপনারা যতগুলো কনসার্ন ব্যক্ত করবেন সবগুলোর জবাব আমার কাছে আছে। 4টি মিলনায়তনে 27টি অধিবেশনে বাংলাদেশের পরিবেশ উন্নয়নে করণীয় নির্ধারণে 97টি প্রবন্ধ উপস্থাপন করবেন দেশের বিভিন্ন পর্যায়ের গবেষকরা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভোর 5টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নীলফামারী থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন। আহত হন অন্তত 30 জন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে 3 জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে একজনের মৃত্যু হয়। এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে 25,000 টাকা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। সামনে একটা ট্রাক ছিল, ব্রেক মানে ধরছে, হালকা হয়েছে গাড়িটা, তারপর হালকা ধাক্কা লাগিয়েছে। ধাক্কা লাগার পর গাড়িটা ব্রেক করবে না, ব্রেক না করে বাম সাইডে আবার নিয়ে দৌড়িয়া ড্রাইভার ঝাঁপ দিয়ে চলে গেছে। ড্রাইভার পলাতক আছে, গাড়ি উদ্ধার করা হয়েছে, গাড়ির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় যে বরাদ্দ আছে জিআর ক্যাশ থেকে আমরা নিহত পরিবারের প্রত্যেক পরিবারকে 25,000 টাকা এবং আহত যারা আছে তাদের পরিবহন খরচ সহ তাদেরকে আমরা আর্থিক সহায়তা আমরা দিচ্ছি। এদিকে সাভারে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন 2 জন। সকালে ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগরে মাটিবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দূরে ছিটকে পড়লে চালকসহ গুরুতর আহত হন একই পরিবারের 3 জন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর শিশু মরিয়মকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অবস্থার অবনতি দেখে 2 জনকে ঢাকায় পাঠানোর পথে আরও একজনের মৃত্যু হয়। দুপুরের সময়ে আরো থাকছে, ওয়েলিংটন টেস্টে লাথামের সেঞ্চুরিতে বাংলাদেশের 595 রানের ভালো জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে টাইগাররা এগিয়ে 303 রানে। মডেল ফার্মেসিতে মানসম্পন্ন ওষুধ সঠিক দামে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাতের নাগালের মধ্যে মডেল ফার্মেসি স্থাপনের তাগিদ জনসাধারণের। তবে সংখ্যা বাড়ালেও মানের ক্ষেত্রে সরকারকে ছাড় না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মোজাহিদ শুভ রিপোর্ট। অবাক হলেও মডেল ফার্মেসির সাধারণ চিত্র এটি। একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের মাধ্যমে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবার নিয়ম, ওষুধের বিরূপ প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া জানানো সহ রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে মডেল ফার্মেসিতে। উন্নত বিশ্বের আদলে গুলশান, বনানী ও ধানমন্ডিতে স্থাপিত 7টি মডেল ফার্মেসিতে সঠিক মূল্যে মানসম্পন্ন ওষুধ কিনতে পারবে জনসাধারণ। পাশাপাশি ওষুধ নীতিতে অনুমোদিত প্রয়োজনীয় 39টি ওষুধ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপত্র ছাড়া কিনতে পারবে না কেউই। তাপ সংবেদনশীল ওষুধের গুণগত মান রক্ষা সহ নানা সুবিধা থাকায় সন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ। কষ্ট বেশি হোক বা একটু বাসা থেকে দূরত্ব, তবু আমাদের এই জায়গাগুলো সিলেকশন করা উচিত। সেখান থেকে আমরা নিশ্চিন্তে ওষুধ কিনতে পারি, নির্দিষ্ট দামে আমরা ওষুধ কিনতে পারি। আজকাল বাজারে ভেজাল ওষুধ পাওয়া যায়, বিশ্বাস করি এখানে সেইটা বোধহয় নাই। এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, ওষুধটা কখন খেতে হবে বা কোন ওষুধের সাথে কোন খাবার খাওয়া যাবে না, এগুলো কাউন্সিলিং করে। দেশের নিবন্ধিত 1,25,000 ফার্মেসিকে পর্যায়ক্রমে মডেল ফার্মেসির মানে উন্নীত করার আহ্বান ওষুধ বিশেষজ্ঞদের। পাশাপাশি মডেল ফার্মেসির সংখ্যা বাড়ালেও সেগুলোর সঠিক মান নিয়ন্ত্রণের দিকে খেয়াল রাখার পরামর্শ তাদের। আমরা এক্সপানশন করব, নট অ্যাট দি কস্ট অফ দি কোয়ালিটি অফ মেডিসিন। স্বাস্থ্যসেবাটাকে আরো উন্নত পর্যায়ে নেওয়ার জন্য ফার্মাসিস্ট, প্রপার এ গ্রেড ফার্মাসি প্রত্যেকটা ফার্মাসিতে থাকাও অবশ্যক। শিগগিরই পাইলটিং হিসেবে প্রতিটি বিভাগীয় শহরে ও পর্যায়ক্রমে প্রতিটি জেলা শহরে একটি করে মডেল ফার্মেসি স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারের এই উদ্যোগে রোগীদের জন্য নিশ্চিত হবে নিরাপদ ঔষধ। পাশাপাশি ভেজাল ওষুধের সাথে জড়িতরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। মডেল ফার্মেসির মাধ্যমে আমরা নিশ্চিত করব যাতে জনগণ ভালো ওষুধ পায়, জনগণের যাতে ক্ষতি না হয়। দেশে প্রায় সবই মডেল ফার্মেসি হয়ে যায়, একটাও সরকারের অনুমোদনের বাইরে না থাকুক, এটি আমাদের পরিকল্পনা। জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মেসি সমূহে সুশৃঙ্খল ওষুধ বিতরণ ব্যবস্থা চালুর বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কার্যকারিতা হারাচ্ছে খুলনার বেশিরভাগ স্লুইস গেট। প্রাকৃতিক দুর্যোগ, পলি জমে নদী খাল ভরাট এবং স্রোত ও নাব্য কমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
যেগুলো সচল রয়েছে সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় গ্রামীণ কৃষি ব্যবস্থাপনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নিয়ামুল হোসেন কোচি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, খুলনার বিভিন্ন পোল্ডার ও প্রকল্পে অন্তত 350 স্লুইস গেট রয়েছে। এর মধ্যে 2 শতাধিকেরও বেশি স্লুইস গেট বন্ধ হয়ে গেছে অব্যবস্থাপনা ও পলিমাটির কারণে। বাকিগুলো সচল থাকলেও সেগুলো কার্যকারিতা হারাচ্ছে কর্তৃপক্ষের উদাসীনতায়। ফলে খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা, পাইকগাছা, দিঘলিয়া ও দাকুপ উপজেলায় কৃষিকাজে দেখা দিয়েছে নানা সমস্যা। অধিক বৃষ্টিতে স্লুইস গেট দিয়ে পানি সরানোর ব্যবস্থা না থাকায় কৃষি জমিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে কৃষি কার্যক্রম। কিছুদিন বাদেই লবণ আসবে, তাতে করে আমাদের এই যে তিলের সময়, শুকনো সময় এই গেটতে জল উঠে ওই তিলটা মারা যায়। যে সময় পানির দরকার হয় তখন পানি পাওয়া যায় না, আর যখন পানির দরকার না তখন বোঝাই করে দেয়। এই গেট ভাঙার কারণে অন্যান্য কোনো ফসল হচ্ছে না। স্লুইস গেটের দায়িত্বপ্রাপ্তরা জানায়, স্লুইস গেটগুলো নষ্ট ও ব্যবহারিক প্রযুক্তি পুরাতন হয়, সঠিক সময়ে গেটগুলো ওঠাতে ও নামাতে সমস্যা হয়। গেট ঠিক থাকে তাহলে টাইম মতো 2-1 লোক উঠে যায়, আর এমন লাগে 8-10 জন লোক উঠতে গেলি, মানে গেটের সমস্যা। বাইরের 2টা গেট নষ্ট আছে, ওই যে লিক করে পানি আর কি, আর ওই উপরের রেলিংটা নষ্ট আছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা অজুহাত হিসাবে জনবল সংকট ও অর্থের অপ্রতুলতার কথা জানান। এই গেটগুলো রক্ষণাবেক্ষণের জন্য বা এই করার জন্য আমাদের কিন্তু কোনো জনবল নাই। আমরা কিন্তু অনেক গেট আপনার মেরামত করতেছি, অনেক যেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে বা নদী ভাঙন কবলিত হয়েছে সেগুলো আমরা অনেক জায়গায় রিপ্লেসও করে দিয়েছি। স্লুইস গেটের খনন ও অব্যবস্থাপনার কারণে চলতি বছর 5টি উপজেলার প্রায় 20% আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিনে সকাল থেকে দর্শনার্থী ও ক্রেতার ভিড় রয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নানা বয়সী মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে মেলায় যান। বিক্রেতারা জানান, অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিনে ভিড় তুলনামূলকভাবে বেশি থাকে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নতুন নতুন পণ্য সাজিয়ে বসেছেন, সেই সঙ্গে এসব পণ্যে রয়েছে বিশেষ মূল্য ছাড় ও উপহার। এবারের বাণিজ্য মেলায় প্রসাধনী, ইলেকট্রনিক্স, গৃহস্থালী পণ্যের স্টল ও প্যাভিলিয়নে তুলনামূলকভাবে বেশি ভিড় দেখা গেছে। এছাড়া বিভিন্ন খাবারের স্টলগুলোতেও ভিড় রয়েছে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, এ ধরনের মেলা তাদের পণ্যের প্রচারে বেশ সহায়ক ভূমিকা পালন করে থাকে। দর্শক, এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, ফয়সাল, আপনি জানেন যে বাণিজ্য মেলা সাধারণত যখন আস্তে আস্তে মেলার শেষ হওয়ার সময় ঘনিয়ে আসে তত বেশি মেলায় ক্রেতা দর্শনার্থীর সমাগম বাড়তে থাকে। এবং যেহেতু আজকে এখন বাণিজ্য মেলা 14তম দিন গড়াচ্ছে এবং আজকে ছুটির দিন, তাই সকাল থেকে মোটামুটি ক্রেতা দর্শনার্থীরা বেশ ভালোই আসছেন এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ব্যাপক ক্রেতা দর্শনার্থীর সমাগম আছে এবং দর্শনার্থীরা বিভিন্ন স্টলগুলো ঘুরে বেড়াচ্ছেন এবং এখানে কিন্তু সব শ্রেণীর এবং সব ধরনের ক্রেতাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা দেশি বিদেশি সব স্টলে ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের পছন্দের পণ্যগুলো কিনছেন এবং তারা এখানে কিন্তু শুধু যে ঘুরতে আসেন তা নয়, সাথে সাথে তারা বেশ অবসর সময়গুলো এখানে কাটাতে আসেন এবং যেহেতু এখন বছরের শুরুর দিকে এবং স্কুলগুলোতেও পড়াশোনার চাপ কম, তাই সন্তানদেরকে নিয়ে তারা এখানে ঘুরতেও আসেন, পাশাপাশি তারা কেনাকাটাও করেন। তো দেখা যাচ্ছে যে বেশ স্বাচ্ছন্দ্যের সাথে এই ক্রেতারা মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছেন এবং আপনারা জানেন যে প্রায় 30 একর জায়গা জুড়ে এই মেলা এবং এই প্রায় 580টির মতো দেশি বিদেশি স্টল এবং 48টি প্যাভিলিয়ন, এখানে বিদেশি প্যাভিলিয়ন রয়েছে এবং ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, জাপান, তুরস্ক, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবারে মেলায় অংশ নিয়েছে এবং দেশি প্রতিষ্ঠানগুলি যেমন লক্ষ্য থাকে মেলায় তাদের পণ্যের নতুন পণ্যগুলো নিয়ে আসা এবং পণ্যের কাটতি বাড়ানো, পাশাপাশি বিদেশি বিভিন্ন দেশও যারা প্রতি বছর এই মেলায় অংশ নেয়, যেহেতু প্রতি বছর এখানে তারা আমাদের ক্রেতাদের বিদেশি পণ্যের প্রতি কিছুটা আগ্রহ রয়েছে, তাই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এখানে মেলায় বেশ অংশ নেয় এবং তারা ভালোই সাড়া পায়। এবং এই মুহূর্তে আমি আছি থাই প্যাভিলিয়নে এবং এখানেও দেখা যাচ্ছে যে ভালোই ক্রেতা দর্শনার্থীর সমাগম আছে। ক্রেতারা বিভিন্ন ধরনের শোপিস কিনছেন
তাদের ঘর সজ্জার জিনিসপত্র কিনছেন। এছাড়া থাইল্যান্ডের জুতো এবং ব্যাগের প্রতি ক্রেতাদের বেশ আগ্রহ রয়েছে, তাই জুতো, ব্যাগ, জুয়েলারি, কসমেটিক্স সব ধরনের পণ্যই ক্রেতারা কিনছেন। এছাড়া এখানে বলা যায় যে তুরস্ক, ইরান এবং থেকে যে স্টলগুলো এসেছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে জুয়েলারি, গহনা, বিশেষ করে ইরানে যে বিভিন্ন ধরনের পাথরের গহনাগুলো এবং আংটি এবং দুল, সেই পণ্যটির প্রতি নারী ক্রেতাদের আগ্রহ বেশি, সেগুলো তারা কিনেন। এছাড়া তুরস্কের যে কার্পেটের প্রতি বেশ ক্রেতাদের আগ্রহ, যেহেতু এই দেশে এগুলো সবসময় পাওয়া যায় না। এবং আমরা একটু দেখেছি যে বেশ ঝাড়বাতি সহ বিভিন্ন ধরনের গৃহসজ্জার জিনিসগুলো এখানে বেশ ভালো এসেছে। এছাড়া দেশীয় ফার্নিচার, প্রযুক্তি পণ্য থেকে শুরু করে এবং যেহেতু এখন শীতের মৌসুম, ছেলেদের ব্লেজার সহ অন্যান্য পণ্য বেশ ভালো বিক্রি হচ্ছে। এছাড়া শিশুদের খেলনাও বিক্রি হচ্ছে। তো বলা যায় যে যেহেতু বাণিজ্য মেলা মোটামুটি এখন মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে, তাই ক্রেতা দর্শকদের সমাগম ক্রমে বাড়ছে এবং বিকেলের দিকেই আরো বেশি ক্রেতা দর্শকদের ঢল নামে। ফয়সাল, এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে এখনকার মতো সর্বশেষ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিনের কেনাবেচার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। যাচ্ছি পরের সংবাদে। ডুবোচরে ধাক্কা খেয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার 24 ঘন্টা পরও কয়লা বোঝাই কার্গো জাহাজটি উদ্ধারে কাজ শুরু হয়নি। গতকাল সকালে 1000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আইসগাতি নামে কার্গো জাহাজটি তলা ফেটে ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে যায়। জাহাজ কর্তৃপক্ষ জানান, ডুবে যাওয়া কার্গো জাহাজটি উঠানোর জন্য মংলা বন্দরে উদ্ধারকারী জাহাজ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে তীব্র স্রোত থাকায় বড় ধরনের উদ্ধার জাহাজ প্রয়োজন হবে। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানান, ডুবে যাওয়ায় কার্গো জাহাজটি দ্রুত উদ্ধার ও কয়লা অপসারণের জন্য কার্গো মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। দেশের বাইরের খবর। বাংলাদেশের নাগরিকত্ব আইনের খসড়া নিয়ে সংবাদ মাধ্যমের খবরে প্রবাসীদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। প্রবাসীদের সম্পত্তির অধিকার বঞ্চিত হওয়া, সন্তানদের বাংলাদেশের নাগরিকত্ব না পাওয়ার মতো স্পর্শকাতর খবরে উদ্বিগ্ন তারা। তবে খসড়া আইনটি সম্পর্কে সঠিক তথ্য না জেনে এ বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। যুক্তরাষ্ট্র থেকে শিয়াবুদ্দিন কিস্টুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের এক বড় অংশ বাস করেন নিউ ইয়র্কে। সম্প্রতি দেশের নতুন নাগরিকত্ব আইন প্রণয়নের উদ্যোগের পর দেখা দেয়া বিভিন্ন বিতর্কমূলক কথাবার্তায় শঙ্কিত প্রবাসীরা। তাদের উদ্বেগ সরকারের কাছে পৌঁছে দিতে আয়োজন করা হচ্ছে সভা সমাবেশ। প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সোসাইটির অভিষেক অনুষ্ঠানেও রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলের কাছে এসব শঙ্কার কথা তুলে ধরা হয়। প্রবাসীরা বলছেন, স্বার্থ রক্ষায় প্রয়োজনে আদালতে রিট করতেও পিছপা হবেন না তারা। তো তাদের স্বার্থ রক্ষার জন্য সরকারের এমন সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে প্রবাসীরা বলছেন, এতে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বে দেশ। রেমিটেন্স পাঠায় এবং আমরা যে ইনভেস্ট করি বাংলাদেশে, সেখান থেকে বাংলাদেশ ও অনেকাংশে বঞ্চিত হবে। দ্বৈত নাগরিকতা যেটা ঘটনাটা, এটা যেন বাতিল না হয়। বার্ধক্য বয়স হবে আমাদের, তখন দেশে গিয়ে আমরা থাকবো, এটাই আমাদের সকলের একটা ইচ্ছা। বাংলাদেশের কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার সম্পত্তিগত যে বিষয়টা, সেখানে একটা জটিল অবস্থা সৃষ্টি করার সম্ভাবনা আমরা মনে করি। আমাদের সাংবিধানিক অধিকার নষ্ট হবে এবং সমস্ত প্রবাসীদেরকে নিয়ে আমরা অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তবে নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বলছেন, প্রবাসী বান্ধব সরকার এ ব্যাপারে সজাগ রয়েছেন। আমরা এ পর্যন্ত অফিসিয়ালি বা ফর্মালি কোনো ধরনের প্রজ্ঞাপন বা গেজেট নোটিফিকেশন বা কোনো ডকুমেন্ট আমরা এ পর্যন্ত পাইনি। প্রবাসী বাংলাদেশিদের চিন্তিত বা কনসার্ন হওয়ার কোনো কারণ আমি দেখছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার প্রবাসী বান্ধব একটি সরকার। শুধু যুক্তরাষ্ট্র থেকে বছরে $2.4 বিলিয়ন রেমিটেন্স যায় দেশে, আর সারা বিশ্ব থেকে 1 কোটি প্রবাসী প্রায় $1400 কোটি রেমিটেন্স পাঠিয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় যা 1,11,060 কোটি টাকা। তাদের সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রোজভ্যালি অর্থ কেলেঙ্কারির ঘটনায় এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি কোম্পানির সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা জীবন বীমা প্রতিষ্ঠান LICর সঙ্গে যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলিকে গ্রেপ্তারের দাবি তোলেন। শুক্রবার বারাসাতে
যাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ারও অভিযোগ করেন মমতা। রোজভ্যালি দেখাচ্ছ, এই বারাসাতে সুনীল এখানে বসে আছে, মাত্র 25,000 টাকায় সিপিএম এর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বারাসাতে তাদের এন্টারটেনমেন্ট পার্ক করতে জমি দিয়েছিল কি দেয়নি? কই থেকে গ্রেপ্তার হয়েছে? ফাইন্যান্স মিনিস্ট্রি আন্ডারে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন LIC, তাহলে রোজভ্যালির সাথে LICর যোগাযোগ হলো কি করে? তাদের জয়েন্ট ভেঞ্চার বা একসাথে কাজ করে কি করে রোজভ্যালি? আমি জানতে চাই। তাহলে কি ফাইন্যান্স মিনিস্টার গ্রেপ্তার হবে না প্রধানমন্ত্রী গ্রেপ্তার হবে? আমি কোয়েশ্চেনটা রেখে গেলাম। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। টম লাথামের সেঞ্চুরিতে বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 292 রান। তবে বাংলাদেশের চেয়ে এখনও 303 রানে পিছিয়ে আছে ব্ল্যাক ক্যাপরা। ফলোঅন এড়াতে নিউজিল্যান্ডের দরকার 104 রান। এর আগে সাব্বির রহমানের 50-তে টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ 8 উইকেটে 595 রান করে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। সপ্তাহে একদিনের পর তৃতীয় দিনে নতুন যাত্রা বাংলাদেশের, কিন্তু হলো না মনের মতন। দিনের 8ম ওভারেই আউট তাসকিন আহমেদ। তবে এক প্রান্ত আগলে আগ্রাসী ব্যাটিং পদ্মাপাড়ের ছেলে সাব্বির রহমানের। যোগ্য সাথী ছাড়াই সাব্বির তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় 50। এই টেস্টের সময়ের ব্যাপার মাথায় রেখে 595 রানের পাহাড় সমান সংগ্রহে ইনিংস ঘোষণা করেন মুশফিকুর রহিম। ওয়েলিংটনে টেস্ট ক্রিকেট ইতিহাসে যা কোনো দেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। 680 রান নিয়ে সবার উপরে ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে চমক দেখল কিউইরা। পেস সহায়ক উইকেটে যেখানে নিউজিল্যান্ড স্পিনার এনেছিল 68তম ওভারে, সেখানে প্রথম ওভারে বাংলাদেশের মেহেদী মিরাজ। টম লাথাম আর রাভালের শুরুটা সাবধানী, তবে অভিষেকের প্রথম ওভারে স্পিড স্টার তাসকিন কাঁপিয়ে দিয়েছিলেন রাভালকে, কিন্তু সহজ ক্যাচটা নিতে পারেননি সাব্বির। তাই বাংলাদেশকে ব্রেক থ্রুর জন্য অপেক্ষা করতে হলো রাব্বির প্রথম ডেলিভারি পর্যন্ত। ওই জিত রাভাল ফেরেন ব্যক্তিগত 24 রানে। এরপর লাথাম আর অধিনায়ক কেন উইলিয়ামসন সময়ের ব্যবধানে জমে যাচ্ছিলেন উইকেটে, কিন্তু 50-র পরপরই তাসকিনের অভিষেক উইকেটে পরিণত হয়ে পেভিলিয়নে ফিরতে হয় উইলিয়ামসনকে। 131 রানে 2 উইকেট হারানোর পর চোখের অস্ত্রোপচার করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রস টেলরের সাথে দারুণ সখ্যতা করেন টম লাথাম। তবে ভয়ানক হয়ে ওঠার আগে অভিজ্ঞ টেলরকে ব্যক্তিগত 40 রানে ফিরিয়ে দেন রাব্বি। নিউজিল্যান্ডকে ফলো অন করানোর বাংলাদেশের স্বপ্ন ফিকে হতে থাকে ওপেনার টম লাথামের গা জ্বালানো ব্যাটিংয়ে। কিউইদের হয়ে লাথাম তুলে নেন ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি। শেষ বিকেলে ওয়েলিংটনের আকাশে মেঘ জমলেও উইকেট নামের আলোর আর দেখা পায়নি টাইগার বোলাররা। সঙ্গে হতাশা বাড়ে নিকোলসকে ফেরানোর কিছু সুযোগ হারানোর। টম লাথাম 119 আর নিকোলস 35 রান নিয়ে চতুর্থ দিনে বাংলাদেশের বাকি রান শোধে মাঠে নামবেন। ফারজানা মুমু, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব টাঙ্গাইল থেকে গ্রেফতার। গুলশান হামলায় জড়িত এই প্রথম জীবিত কেউ পুলিশ হেফাজতে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত। আখিরি মোনাজাত উপলক্ষে 21টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষের। আদালতের নির্দেশের পরও জরুরি চিকিৎসা সেবা দিতে ব্যর্থ বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। ব্যবসায়ী মানসিকতাকে দোষলেন ভুক্তভোগীরা। কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত 6, আহত অন্তত 30। সাভারে ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে নিহত। এবং সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত জনজীবন। আরও কয়েকদিন থাকবে শৈত্যপ্রবাহ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।